সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ আয়োজিত অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো, এই করোনা মহামারীকালীন সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের ক্লাসগুলো নিতে পারছি না, তাই এই বিকল্প অনলাইন ক্লাসের আয়োজন। শুরুতেই এই অনলাইন ক্লাস আয়োজনের জন্য টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি যে সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ এই অনলাইন ক্লাসকে আরো বেগবান করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব অম্ল, ক্ষারক ও লবণ এর তৃতীয় ক্লাস। অর্থাৎ ইতিপূর্বে আমি এই চ্যাপ্টার উপর আরো 2টি ক্লাস নিয়েছি তোমাদের। আজকের শেষ পর্ব বা শেষ ক্লাসটি। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাসিড ক্ষারকের কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া নিয়ে, অর্থাৎ তাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে। এখান থেকে কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। হয়তো কোনো একটি উদ্ধৃতি দিয়ে দেয়, উদ্ধৃতিতে কোনো একটি ঘটনা ব্যাখ্যা করে দেয়। যেমন ধরো বলতে পারে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কোনো একটা নির্দিষ্ট ধাতুর নাম দিয়ে দিল। ধরা যাক সোডিয়াম কিংবা ম্যাগনেসিয়াম, সোডিয়াম বা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অথবা কার্বনেটের সাথে, ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অথবা আসতে পারে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। অথবা এমনও হতে পারে এই উদ্দীপকে একটি ঘটনা বলল যেখানে দেখা গেল যে একটি বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন হলো। তোমাকে বলতে পারে যে উপরে বিক্রিয়াটি কোন বিক্রিয়া ছিল, এই বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের আজকের এই ক্লাস। এই ক্লাসে আমরা এই বৈশিষ্ট্যমূলক কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তো তোমরা মনোযোগ সহকারে বিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করবে। যেহেতু বিক্রিয়া কোনো মুখস্থ করার বিষয় নয়, তাই এগুলোকে তোমার বুঝে বুঝে আত্মস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা কিছুই নেই, মুখস্থ করার চেষ্টাটা বৃথা। কারণ মুখস্থ করলে তুমি নতুন বা অন্য কোনো যৌগ, অন্য কোনো মৌল দিলে তখন তুমি কিন্তু এটি কমপ্লিট করতে পারবে না বা জটিলতায় পড়ে যাবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে বুঝে এটি পড়ার চেষ্টা করো। তো চলো প্রথম বিক্রিয়াটি দেখি। প্রায় সকল অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। আরো একবার শোনো, প্রায় সকল অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ কি বলেছি যে প্রায় সকল অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে, ধাতব মানে কি, ধাতুর সাথে যুক্ত কার্বনেট, ধাতুতে যুক্ত কার্বনেট। ধাতু বলতে কি, তোমরা ইতিপূর্বেই বিভিন্ন 6 নাম্বার 7 নাম্বার অধ্যায়গুলোতে কিন্তু এই ধাতু অধাতু সম্পর্কে জেনে এসেছো, এবং বিক্রিয়া কিভাবে লিখতে হয়, বিক্রিয়া কিভাবে সমীকরণ গঠন করতে হয়, সমতাকরণ করতে হয়, এগুলো তোমাদের কিন্তু আগেই পড়ানো হয়েছিল। তো এই কারণে বিক্রিয়াগুলো আমরা একটু দ্রুত আকারে বোঝার চেষ্টা করব। যদিও আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আগের রাসায়নিক সমীকরণের চ্যাপ্টারগুলো কিন্তু এই চ্যাপ্টার বোঝাতে অনেক সাহায্য করবে। তো যাদের ওই চ্যাপ্টারগুলো পড়া নেই তারা কিন্তু আগে ওই চ্যাপ্টারগুলো বুঝে আসার চেষ্টা করবে। তো যেটা বলছিলাম কি, যে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। সকল অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাস উৎপন্ন করবে। উদাহরণস্বরূপ আমরা একটি বিক্রিয়া দেখি। দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এটি একটি কি, ধাতব কার্বনেট। কিভাবে চিনবো ধাতব কার্বনেট? কার্বনেট চেনা যায়, বোঝার চেষ্টা করো। CO3, এই মূলকের নাম কার্বনেট। CO3 মূলক অর্থাৎ কার্বনেট মূলক। আর ধাতু, ক্যালসিয়াম একটি ধাতু, তাই ক্যালসিয়াম কার্বনেট একটি ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া, অ্যাসিড হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করেছি।
অন্য যে কোনো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড, তোমরা একই রকম ভাবে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিভাবে বিক্রিয়াটি হলো আমি দেখাচ্ছি এখনই। আগে জেনে রাখো, ক্যালসিয়াম ক্লোরাইড, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। এখানে কার্বন ডাইঅক্সাইডের পাশে এই চিহ্ন কেন দেওয়া হয়েছে? কারণ এই কার্বন ডাইঅক্সাইড কি উদ্বায়ী গ্যাস, অর্থাৎ খোলা পাত্রে বিক্রিয়া হলে এটি উড়ে যাবে, তাই এখানে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে যে এটি গ্যাস উড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তো চলো দেখে নেই বিক্রিয়াটি কিভাবে ফর্ম হলো। প্রথমেই ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে চিন্তা করো। এখানে এই যে কার্বনেট মূলকটি আছে, যৌগমূলক, আমরা আগের অধ্যায়গুলোতে যৌগমূলক সম্পর্কে পড়েছিলাম। এই যৌগমূলকটি যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, শুরুতেই এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এই যৌগমূলকটি কি করবে? এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হলে কি এই কার্বনেটের সাথে এই ক্লোরিনের প্রতিস্থাপন ঘটবে এবং কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে লক্ষ্য করো যে ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী +2, ক্যালসিয়ামের যোজনী +2, ক্যালসিয়াম এই কার্বনেটের যোজনী -2। কিভাবে বুঝবো আমরা? আমি কিন্তু তোমাদের গত ক্লাসেও এটি পড়িয়েছি যে কিভাবে যদি আমরা অচেনা একটি যৌগমূলক পাই বা আমাদের মনে নাই এমন সময় কিভাবে আমরা যৌগমূলকের চার্জ বের করব। বলেছিলাম যে টোটাল যৌগমূলকের চার্জ কত হবে? 0 হবে। তো ক্যালসিয়ামে একটি দ্বিধাতব অর্থাৎ কি যোজনী 2, তাহলে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে +2। তাহলে এটি যদি 0 হতে হয়, টোটাল কিন্তু কত হইতে হবে? 0 হতে হলে এই কার্বনেটের কত হতে হবে? -2। ক্যালসিয়ামের যদি +2 হয়, তাইলে 0 হতে হলে কার্বনেটের যোজনী কত হবে? -2, টোটাল 0। আচ্ছা, এই তো গেল ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে। তাহলে ক্যালসিয়ামের যোজনী যেহেতু +2, বোঝার চেষ্টা করো, ক্যালসিয়ামের যোজনী +2, ক্যালসিয়ামের যোজনী +2। এখন এর সাথে যখন ক্লোরিন যুক্ত হবে, এই ক্লোরিনটি যুক্ত হবে, অবশ্যই কি হইতে হবে? ব্যালেন্সড হইতে হবে। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড যদি এইভাবে লিখি ক্যালসিয়াম ক্লোরিন, তাইলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? দেখো ক্লোরিনের কত যোজনী? ক্লোরিনের যোজনী -1, ক্লোরিনের -1। এখন ক্লোরিনের -1 আর ক্যালসিয়ামের +2 আর ক্লোরিনের -1, তাইলে কি দুইটা মিলে 0 হইল? হয়নি। তাহলে আমাদের কি লাগবে? ক্যালসিয়ামের +2 এর সাথে ক্লোরিনেরা কি লাগবে? -2। ক্যালসিয়ামের +2, তাই এটিকে টোটাল যৌগের চার্জ 0 করার জন্য ক্লোরিনের সাথে লাগবে -2। ক্লোরিনের আছে -1, তার সাথে আমরা তাহলে যদি দুইটি দেই, অর্থাৎ ক্লোরিনের 2টি পরমাণু নেই, তাহলে কত হবে? -1 আর 2 এর গুণ করলে -2, আর ক্যালসিয়ামের +2, তার মানে কি দাঁড়াইলো? +2 -2 = 0। তার মানে যদি ক্লোরিনের দুইটি পরমাণু থাকে, তাইলে এটি কি হবে? যৌগটি সম্পূর্ণ হবে। তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl2। তাইলে তোমরা এখন চিন্তা করো যে কেন তাহলে এই CaCl2 হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের দরকার কি? আমাদের দরকার টোটাল যৌগের চার্জ 0 করতে হবে। যদি CaCl দিতাম, আবারও শোনো, যদি ক্যালসিয়াম ক্লোরাইড বা CaCl দিতাম, তাহলে ক্যালসিয়ামের যোজনী +2, ক্যালসিয়ামের +2 আর ক্লোরিনের -1, তাহলে কিন্তু টোটাল 0 হয় না। তাই টোটাল 0 বানানোর জন্য আমাদের দরকার -2, ক্লোরিনের -1, তাই তাকে দুটি পরমাণু নিলাম, টোটাল হলো -2 আর -2 + 2 তে 0। অর্থাৎ এইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা CaCl2 লিখব। তাহলে CaCl2 হলো। এরপর এখন চিন্তা করো যে বাকি রইল কি? আমরা কি বলেছিলাম শুরুতেই? সহজে তোমরা মনে রাখবে, শুরুতেই বলেছিলাম যে
বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে আগে আমরা একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস আলাদা করে রাখি। তাহলে আমরা লিখলাম CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড লিখলে কত বাকি থাকলো? এখান থেকে চিন্তা করো, কার্বনেটে কি থাকে? কার্বনেটে থাকে CO3। দেখো কার্বনেট CO3, কার্বনেট CO3 হলে এখান থেকে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের জন্য CO2 নিয়ে নেই, তাহলে আর বাকি থাকলো কত? কার্বন ডাই অক্সাইডের CO2 নিয়ে নিলে আর একটা অক্সিজেন বাকি থাকলো। কয়টা? একটি অক্সিজেন বাকি থাকলো, আর একটি অক্সিজেন বাকি থাকলো। তাহলে এই একটি অক্সিজেন, কার্বনেটের একটি অক্সিজেন, আর এইখানে যে হাইড্রোজেন, এই যে ক্লোরিনের সাথে, প্রথমে কিন্তু এই ক্লোরিনটি এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়েছে। তাইলে এখন যে হাইড্রোজেনটি অবশিষ্ট আছে, ক্লোরিনের সাথে যে হাইড্রোজেনটি অবশিষ্ট আছে, সেই হাইড্রোজেনটি আর এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড হওয়ার পরে যে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে পানি H2O গঠন করবে, পানি H2O গঠন করবে। তাইলে এভাবেই আমরা H2O লিখতে পারি। তো এখন তোমরা চিন্তা করো একটু, যে এইখানে আমরা 2HCl লিখলাম, যদি 2HCl না লিখতাম তাহলে কি সমস্যা হতো, বা তাহলে কিভাবে হতো? সেক্ষেত্রে চিন্তা করো, যদি এখানে 2টা না থাকতো, আমরা শুধু HCl লিখতাম, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড হইতে কয়টি ক্লোরিন লাগে? ক্যালসিয়াম ক্লোরাইড হইতে 2টি ক্লোরিন লাগে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে 2টি ক্লোরিন লাগে। তাহলে এখানে আছে 1টি ক্লোরিন। আবার চিন্তা করো, আমি কি বলেছি? ক্যালসিয়াম ক্লোরাইড হতে 2টি ক্লোরিন লাগে। কেন 2টি ক্লোরিন লাগে সেটি এখানে ব্যাখ্যা করেছিলাম, যে ক্যালসিয়াম ক্লোরাইড হতে 2টি ক্লোরিন কেন লাগে। তো ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু তার সংকেতটাই এমন, তাই এখানে দেখতেই পাচ্ছি আমরা 2টা ক্লোরিন লাগবে। এখানে ক্লোরিন আছে কয়টি? 1টি, তাহলে আমাদের 2টা ক্লোরিন লাগবে, এই কারণে আমরা এখানে 2 দিলাম। ঠিক একইভাবে দেখো, এখানে যখন আমরা যদি 2টা না দিতাম, হাইড্রোজেন থাকতো কয়টা? 1টা, আর এখান থেকে 1টা অক্সিজেন, কিন্তু তাতে কি পানির সংকেত হতো না? পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু লাগবে, তাই দেখো এখানে 2 H2O। তার মানে বিক্রিয়াটি সম্পূর্ণ সমতাকরণ অবস্থায় লেখা হয়ে গেল। এখন তোমরা চিন্তা করো, গুণে দেখো এই আমাদের যে বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে মোট পরমাণুর সংখ্যা স্থির আছে, অর্থাৎ বিক্রিয়াটি সমতাকরণ হয়ে গেছে। তাহলে এই তোমাদের যদি পরীক্ষায় আসে যে কিভাবে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো, তখন তোমরা এই বিক্রিয়াটি লিখে, বা যেই অন্য যে কোনো অ্যাসিড বা অন্য যে কোনো কার্বনেট বললে সেই বিক্রিয়ার অনুপাতে এই বিক্রিয়াগুলো সাজাবে। আশা করি তোমরা সবাই এই বিক্রিয়াটি কিভাবে গঠিত হয়েছে এবং সমতাকরণটিও বুঝতে পেরেছ। সমতাকরণ বোঝার জন্য তোমাদের আগের যে অধ্যায় ছিল রাসায়নিক বিক্রিয়া সমীকরণ রিলেটেড, সেই অধ্যায়টি ভালোভাবে আয়ত্তে থাকতে হবে, এতে করে তোমরা উপকৃত হবে। তো চলো দ্বিতীয় বিক্রিয়াটি দেখে নেই। দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি? খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমরা কি জানি? সোডা কিন্তু 2 প্রকার, খাবার সোডা আছে, আবার কাপড় কাচার সোডাও আছে। আমরা এখানে কোন সোডার কথা বলছি? খাবার সোডার কথা বলছি, যার সংকেত NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। তো এই খাবার সোডা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যে লবণ, পানি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটি এখন আমরা ব্যাখ্যা করব। শুরুতেই এখানে লক্ষ্য করো, খাবার সোডার সংকেত এটি, সাথে HCl। এখন কিভাবে এই বাকি অংশটুকু সম্পূর্ণ করলাম? আমি তো আগেই বলেছি বিক্রিয়া মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে এটিকে কমপ্লিট করার চেষ্টা করব। এখন দেখো কিভাবে এটি সম্পন্ন হলো। প্রথমেই চিন্তা করো, আমরা কি বলেছি? এখানে বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড। এখন পানির সংকেত কি আমরা জানি? H2O, আর কার্বন ডাই অক্সাইড CO2। বাকি রইল, বাকিটা আমরা এখনই দেখাচ্ছি। লক্ষ্য করো, একটু আগেই বলেছিলাম যে বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় এক পাশের ধনাত্মক অংশ, যখন নতুন কোনো যৌগ উৎপন্ন হবে,
এখন দেখো কি বলেছিলাম যে একটি বিক্রিয়ার যখন যখন সংগঠিত হবে, এখন নতুন যৌগ গঠন হবে, তখন একটি অংশ ধনাত্মক অংশ অপরটির ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে বা প্রতিস্থাপিত হবে। কি হবে? একটি যৌগের ধনাত্মক অংশ অপরটির ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, আর একটি ঋণাত্মক অংশ অপরটির ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। তো এই ফর্মুলেশনটা চিন্তা করেও কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। এটা ফর্মাল ওয়ে না, কিন্তু এভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে। তো লক্ষ্য করো, এই অংশে ধনাত্মক কে সোডিয়াম আর এটি ঋণাত্মক অংশ, আর এইখানে ধনাত্মক হাইড্রোজেন, ঋণাত্মক ক্লোরিন। তো এই অংশের সোডিয়ামের সাথে যুক্ত হবে এই ক্লোরিন। কি হবে? এই অংশের সোডিয়ামের সাথে এই ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ এই অংশটিকে প্রতিস্থাপিত করবে এই ক্লোরিন। এই প্রথম যৌগের ঋণাত্মক অংশকে এই পাশের ক্লোরিন প্রতিস্থাপিত করবে। তাহলে কি তৈরি হবে? NaCl, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ উৎপন্ন হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের NaCl লিখলাম, কিন্তু আগের বার ক্যালসিয়াম ক্লোরাইড লিখেছিলাম, কেন? এখন কেন এখানে এই 2 দিলাম না? অর্থাৎ এখন তো এমন NaCl2 দিতে পারতাম, এখনো তো NaCl2 দিতে পারতাম, কেন দিলাম না? কেন শুধু NaCl লিখলাম? এই প্রশ্নের উত্তর আছে, দেখো। লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড কেন এভাবে লিখলাম? সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী +1, আর তাইলে আমরা কি বলছি? টোটাল যৌগের চার্জ 0। 0 হতে হলে ক্লোরিনের কত হতে হবে? -1, আর ক্লোরিনের যোজনী -1, তাহলে +1 -1 মিলে অটোমেটিক 0 হয়ে গেছে। তো যেহেতু সোডিয়ামের +1 ক্লোরিনের -1 দুজনে মিলেই 0 হয়ে গেছে, তাইলে এখানে কি আর ক্লোরিনের 2টি পরমাণু দরকার আছে? ক্লোরিনের 2টি পরমাণু তখনই লাগবে যদি এই পাশেরটার চার্জ ভিন্ন থাকতো, দুইজনে মিলে 0 না হতো, তাইলে ক্লোরিনের বাড়তি চার্জ আমরা নিতাম বা সোডিয়ামের বাড়তি চার্জ আমরা নিতাম, অর্থাৎ বাড়তি পরমাণু অ্যাড করতাম, যেমনটা এখানে করতে হয়েছে। কিন্তু এখানে তো অটোমেটিকই +1 -1 মিলে 0 হয়েছে, তাই এখানে আর বাড়তি কোনো কি পরমাণু লাগেনি, অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিন মিলে NaCl গঠিত হলো। এরপরে দেখো, আমাদের বাকি রইল, আমরা কি বলছিলাম? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই যে কার্বনেটটি আছে, এই যে কার্বনেট অংশটি আছে, এই কার্বনেট অংশ থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বনেট থেকে যদি আমরা একটা কার্বন ডাই অক্সাইড আলাদা করে নেই, তাহলে কি থাকে? আর একটা অক্সিজেন থাকে না? চিন্তা করো, CO3, তাহলে কার্বন ডাই অক্সাইড CO2 যদি নেই, থাকে কি? আর একটা অক্সিজেন ও থাকে। আচ্ছা, তাহলে আমরা CO2 লিখে ফেললাম, আর কি রইল বাকি? আর একটি অক্সিজেন বাকি রইল। এখন চিন্তা করে এখানে কি আছে? বাকি কি আছে বিক্রিয়ায়? বাকি আছে এখানে দেখো, সোডিয়াম আর ক্লোরিন গেল, তারপর কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইড গেল, বাকি রইল এখানে একটি অক্সিজেন, আর এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে টোটাল কত? 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বাকি। তাহলে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন কি তৈরি করলো? H2O বা পানি তৈরি করলো। এই যে H2O বা পানি। এই হলো আমাদের বিক্রিয়াটি। লক্ষ্য করো, তোমাদের মাথায় প্রশ্ন আসার কথা, এইখানে 2 দিয়েছিলাম, এইখানে কেন দেইনি? একটু আগে ব্যাখ্যা করেছি যে ক্লোরিনের কিন্তু চার্জ 2টি প্রয়োজন ছিল, তাই পরমাণু 2টি দরকার, এই কারণে 2 দিয়েছিলাম। এখানে কিন্তু আর লাগতেছে না, তাই দেইনি। আবার আরো একটি ভাবে চিন্তা করো, এখানে কিন্তু পানি গঠনের জন্য 2 হাইড্রোজেন 2টি দরকার ছিল, তাই নিয়েছি। এখানে কিন্তু হাইড্রোজেন দেখো, এখানে একটি আছে, এই বায়োকার্বনেটে একটি হাইড্রোজেন আছে, এখানে একটি হাইড্রোজেন আছে, অটোমেটিক 2টি হাইড্রোজেন হয়ে গেছে, আর প্রয়োজন হয়নি। এবার তোমরা হিসাব করে দেখতে পারো যে সবগুলোই সমতাকৃত অবস্থায় আছে। অর্থাৎ দেখো, একটি সোডিয়াম, এপাশে একটি সোডিয়াম, এখানে একটি ক্লোরিন, এখানে একটি ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম মিলল, এই ক্লোরিন মিলল। হাইড্রোজেন কয়টি দেখো? একটি, 2টি হাইড্রোজেন দেখো, 2টি। কার্বন একটি, এই যে কার্বন একটি,
পানি কয়টি, অক্সিজেন কয়টি, 3টি। এখানে দেখো অক্সিজেন কয়টি, 2টি আর একটি 3টি। অর্থাৎ আমাদের বিক্রিয়াটি সমতাকৃত অবস্থায় আছে। তো এই গেল খাবার সোডার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, এরপর 3 নম্বর বিক্রিয়াটি, অর্থাৎ এই বিক্রিয়াটি দেখো প্রায় সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রায় সকল অ্যাসিড কি করে, ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়ার উদাহরণস্বরূপ দেখা যাক, আমরা চিন্তা করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে, সাথে জিঙ্ক ধাতু। কি বলেছি, সকল অ্যাসিড কার সাথে বিক্রিয়া, ধাতুর সাথে। যে কোনো ধাতু নিতে পারতাম, উদাহরণস্বরূপ তোমাদের বইয়ে জিঙ্ক দেওয়া থাকায় জিঙ্ক নিয়েছি। এখন দেখো কি উৎপন্ন করবে, একটু আগে বলেছিলাম যে এখানে ধাতুটি এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। কি করবে, প্রতিস্থাপিত। তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটিকে সরাই দিলে কি উৎপন্ন করবে, জিঙ্ক ক্লোরাইড। এখন এই জিঙ্ক ক্লোরাইডের সংকেত এমন কেন হলো, এই জিনিসটি সেম টু সেম এই ক্যালসিয়াম ক্লোরাইডের মতো এই জিঙ্ক ক্লোরাইডটি। তাই আমি আবার রিপিট করে ব্যাখ্যা করতে চাচ্ছি না, তোমরা সহজেই বুঝতে পারবে। জাস্ট এতটুকু মাথায় রাখবে কি, জিঙ্ক এর যদি জিঙ্ক ক্লোরাইড এভাবে হয়নি, কারণ জিঙ্কের যোজনী +2, ক্লোরিনের -1। ক্লোরিনের তাহলে কত হইতে হবে, 0 হতে হলে, টোটাল তো 0 হতে হবে, তাহলে ক্লোরিনের হইতে হবে -2। তাই এর 2টি পরমাণু নিলে -2 আর +2 তে 0 হয়। এই কারণে জিঙ্কের 2টি লাগে। তাই এখানে জিঙ্ক ক্লোরাইড নিলাম। বাকি রইল কে, হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে যেহেতু দেখো সমতাকরণের জন্য ক্লোরিন কয়টা লাগে, ধরো এই 2টা নাই, দেখো ক্লোরিন কয়টা লাগে, 2টা। তাহলে এখানে আমরা একটা 2 দিব। তাহলে 2টি ক্লোরিন হলো, বাকি রইল 2টি H, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস H2। এই বিক্রিয়াটির দ্বারা কি উৎপন্ন হলো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস আকারে আছে, অর্থাৎ উদ্দায়ী হবে, উড়ে যাবে, তাই এটিকে অ্যারো চিহ্ন দিয়ে উপরের দিকে বোঝানো হয়েছে। এরপর আসি সবচেয়ে বহুল ব্যবহৃত একটি বিক্রিয়া নিয়ে, যে বিক্রিয়াটি তোমাদের উপরের ক্লাসেও খুব বেশি প্রয়োজন হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। সেটি হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়, প্রশমন বিক্রিয়াও বলা হয়। প্রশমন বিক্রিয়া অর্থাৎ অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে একজন আরেকজনকে প্রশমিত করে, একজন আরেকজনকে নিউট্রাল করে দেয় এবং লবণ ও পানি উৎপন্ন করে। খুবই সহজ বিক্রিয়া। বিক্রিয়াটি তোমরা দেখলেই বুঝতে পারবে, আগে যে বিক্রিয়াগুলো দেখেছো এগুলো চেয়ে অনেক সহজ বিক্রিয়া। দেখো, লক্ষ্য করো বোর্ডে, এখানে একটি ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। ক্ষার কিভাবে চিনবো, ওই যে বলেছিলাম আগের ক্লাসে যে অক্সিজেন হাইড্রোজেন থাকবে এবং পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। তাহলে এই যে একটি ক্ষার নিলাম আর অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, এদের বিক্রিয়া কি উৎপন্ন করবে, লবণ ও পানি। সহজেই, একদম সহজ বিক্রিয়া। প্রথমে কি করব, এইখানকার বলেছিলাম এটা ধনাত্মক অংশ, এটি ঋণাত্মক অংশ, এটি ধনাত্মক, এটি ঋণাত্মক অংশ। আমরা জানি হাইড্রোজেন ধনাত্মক, তার পাশেটি ঋণাত্মক, ধাতু ধনাত্মক, তার পাশে ঋণাত্মক। তাহলে দেখো এই পাশে ঋণাত্মক, এই পাশে ঋণাত্মককে প্রতিস্থাপিত করবে, কি উৎপন্ন হবে, তাহলে দেখো এই ক্লোরিন এইখানে আসবে এই OH এর জায়গায়, তাহলে কি NaCl তৈরি করবে। কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড বা NaCl তৈরি করবে। আর তাদের যোজনী, সোডিয়ামের যোজনী +1, ক্লোরিনেরও -1, দুজন মিলে 0, অর্থাৎ NaCl একটু আগে বলেছি সোডিয়ামের +1, ক্লোরিনের -1, টোটাল 0, অর্থাৎ আর কোনো পরমাণুর প্রয়োজন নাই। এই জন্য NaCl হলো, আর কোনো সংখ্যা নাই। আবার বাকি রইল কি, এখন দেখো এখান থেকে সোডিয়াম আর ক্লোরিন চলে গেল, থাকলো বাকি এখানে OH আর এখানে হাইড্রোজেন। তার মানে কি, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, অর্থাৎ H2O, পানি তৈরি করলো। অর্থাৎ কি হলো, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ, সোডিয়াম ক্লোরাইড খাবারের লবণ ও পানি H2O উৎপন্ন হলো। এটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আরো একটি উদাহরণ দেখতে পারি আমরা। দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটিও কিন্তু ক্ষার, কারণ অক্সিজেন হাইড্রোজেন আছে, সাথে
নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখো, প্রথমে কি করবে একটু লক্ষ্য করো। আচ্ছা, বিক্রিয়াটি আমি এখানে দেখাই, যেহেতু বোর্ড দেখা যাচ্ছে না। লক্ষ্য করো কি করবে, এটি ধনাত্মক। আমি বারবার বলছি এটি কিন্তু ফর্মাল একদম ওয়ে না, এটি তোমাদের সহজে বোঝার জন্য এভাবে আমি দেখাচ্ছি। এটি ধনাত্মক, এটি ঋণাত্মক। আবার এখানে হাইড্রোজেন কি ধনাত্মক অংশ, এটি ঋণাত্মক অংশ। তো কি হবে, এক পাশের ধনাত্মক অংশের সাথে আরেক পাশের ঋণাত্মক অংশ যুক্ত হবে। কি বলেছি, এক পাশের ধনাত্মকের সাথে আরেক পাশের ঋণাত্মক অংশ যুক্ত হবে। তুমি এই সহজ কথাটি মনে রাখলে কিন্তু বিক্রিয়াটি মনে হয়ে যাবে তোমার। তাহলে এই পাশের ঋণাত্মক অংশ কে, নাইট্রেট, সে কই আসবে, এই পাশের ধনাত্মক অংশ OH কে সরাবে। তাহলে কি তৈরি করবে, এর জায়গায় যদি বসে KNO3। আচ্ছা, এখন এখানে বলতে পারো যে কোন সংখ্যা কেন হলো না বা পরমাণু চেঞ্জ কেন হলো না, কারণ এদের যোজনী পার্থক্য নেই, তাই এরা নিউট্রাল অবস্থায় আছে। পটাশিয়াম নাইট্রেট। বাকি রইল কি, লক্ষ্য করো এখানে বাকি রইল OH, আর এখানে বাকি রইল এই হাইড্রোজেন অর্থাৎ H2O। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, H2O পানি তৈরি করলো। তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি, পটাশিয়াম নাইট্রেট, এটি একটি লবণ, পটাশিয়াম নাইট্রেট লবণ এবং পানি তৈরি করলো। আচ্ছা, এরপরে আজকে যে শেষ বিক্রিয়াটি, ধাতু ও অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হতে পারে। দেখো আমরা কি বলেছি, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। আবারও অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়, কিন্তু শুধুমাত্র যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে এমন কোনো কথা নেই। এই যে অন্য উপায়ে লবণ হতে পারে, যেমন ধাতু ও অ্যাসিডের বিক্রিয়ায়ও লবণ উৎপন্ন হতে পারে। এই বিক্রিয়াটি সম্পূর্ণ এই বিক্রিয়াটি বা এইরকম অ্যাসিড ও ধাতুর বিক্রিয়া, এখানেও ধাতু ও অ্যাসিডের বিক্রিয়া। লক্ষ্য করো, অ্যাসিড ও ধাতুর বিক্রিয়া, ধাতু ও অ্যাসিডের বিক্রিয়া একই কথা। কি তৈরি করে, লবণ উৎপন্ন করে। সাথে যাই হোক, এখানে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ লবণ। টোটাল কথা কি রইল, টোটাল বোঝা গেল লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো যেমন সোডিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো বিক্রিয়াটি সোডিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি উৎপন্ন করবে, একটু আগেই বলেছি এই সোডিয়ামটি, এটি তো ধনাত্মক, এটি ধনাত্মক, এটি ঋণাত্মক, তাহলে এটি এই ক্লোরিনের সাথে যুক্ত হবে, তাই না, অর্থাৎ এটিকে প্রতিস্থাপিত করবে। তাহলে NaCl তৈরি করবে। NaCl এর সোডিয়ামের যোজনী +1, ক্লোরিনের -1, তাহলে 0 অবস্থায় আছে। বাকি রইল কি, হাইড্রোজেন। এখন দেখো এই হাইড্রোজেন কিভাবে উৎপন্ন হবে, কি উৎপন্ন করবে, হাইড্রোজেন তো আর মুক্ত অবস্থায় এভাবে থাকবে না, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে, H2 উৎপন্ন করতে হবে। তাহলে H2 উৎপন্ন করতে হলে এখানে আমাদের একটি 2 দিতে হবে। কি হবে, একটি 2 দিতে হবে। তাহলে দেখো H2 মিলল। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাইলে H2 হলো, তাহলে ক্লোরিন তো 2টা হওয়ার কথা, NaCl2 হওয়ার কথা, তাহলে ক্লোরিনের জন্য এখানে আমরা একটি 2 দিতে পারি, 2 NaCl। এখন দেখো ক্লোরিন ব্যালেন্সড, তাহলে আবার সোডিয়ামকেও ব্যালেন্স করতে হবে, কারণ সোডিয়াম 2টি হয়েছে, তাহলে এখানে একটা আমরা 2 দিয়ে দিতে পারি। এই তো এইভাবে করলে আমাদের মোটামুটি এখন দেখো 2টি সোডিয়াম, 2টি সোডিয়াম, আর 2টি ক্লোরিন, 2টি ক্লোরিন আছে, 2টি হাইড্রোজেন, 2টি হাইড্রোজেন, অর্থাৎ সবগুলো ব্যালেন্সড হয়ে গেল। আসুন শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অ্যাসিডের গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া সমূহ। আশা করি তোমরা এই বিক্রিয়াগুলো সব বুঝতে পেরেছো। যদি আমি বারবার বলছি, এই বিক্রিয়াগুলো বোঝার জন্য তোমার আগের চ্যাপ্টারের জ্ঞান থাকা প্রয়োজন, তাই তোমরা আগের চ্যাপ্টারগুলোর অবশ্যই রিভিশন দিয়ে এই বিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করবে, কোনোভাবেই মুখস্থ করার চেষ্টা করবে না। এই বিক্রিয়া সম্পর্কিত যদি কোনো সমস্যা তোমাদের দেখা দেয়, অর্থাৎ তোমরা কোথাও বুঝতে না পারো, তবে তোমরা কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।